গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি জানি যে তোমরা অপেক্ষা করে আছো আমার জন্য, কিন্তু সব থেকে মজার কথা সেটা হচ্ছে অপেক্ষা এমন একটা শব্দ না যে শব্দটা আমাদের আবেগের সাথে জড়িয়ে, ইমোশনের সাথে জড়িয়ে, যে শব্দটার অর্থ খুব বড়। আর সত্যি কথা বলতে আজকে যখন আমি আমার ডিজিটাল টিম কয়েকটা ছবি আজকে পোস্ট করেছিল সোশ্যাল সাইটে, সেখানে যখন তোমরা সবাই মিলে বলছে দাদা ভাই কতদিন তোমাকে দেখিনি, তোমার সাথে কথা বলিনি, তখন আমার মনে হলো সামহাও আমাকে লাইভে আসতে হবে, তোমাদের সবার সাথে কথা বলতে হবে। তার জন্য আমি দেরি হলো, কিন্তু আমার মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি এবং আজকে সবার সাথে একটুক্ষণ ফেসবুকে কথা বলবো, চ্যাটের মাধ্যমে, ফোনে নয়, চ্যাটের মাধ্যমে। এবং তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমাদের সমস্যা শেয়ার করার চেষ্টা করব। প্রথমে বলবো প্রত্যেককে থ্যাঙ্কস। আমি একটা জিনিস কনফিডেন্ট বুঝে গেছি, পরম্পরা পরিবারের প্রত্যেকটি সদস্য আমাকে অন্তর থেকে ভালোবাসেন, আর আপনাদের এই ভালোবাসাটাকে আমি খুব খুব রেসপেক্ট করি। মনিকাকে ওয়েলকাম জানাবো, রিয়াকে জানাবো, মৌমিতাকে জানাবো, লিপিকে জানাবো, সুইটিকে জানাবো, মৌমিতাকে জানাবো, টুম্পাকে জানাবো, মিতালিকে জানাবো, প্রত্যেককে জানাবো ওয়েলকাম। দ্য হিলিং টাচ উইথ পরম্পরা আয়ুর্বেদ এপিসোড নাম্বার 67-এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম, ওয়েলকাম। কেমন আছে সবাই? রোববারের রাত, ভাবলাম সবাই ডিনার করছে, চলো ডিনারটা করে আমরা আসি, গল্প করতে শুরু করি। ডিনারটা করার পর আমরা সবাই কথা বলি, তাহলে হয়তো আমরা একটু বেশি সময় কথা বলতে পারবো তোমাদের সবার সাথে, তোমাদের একটু ফ্রি হয়ে যাবে। তার জন্য একটু লেট করে আজকে লাইভে এলাম। এটা যদি রোববার না হয় অন্য কোনো বার হতো তাহলে অবশ্যই হয়তো কিছুক্ষণ আগে আসতে পারতাম। রবিবার সুরের সন্ধ্যাতে তোমাদের সবাইকে অন্তর থেকে সুস্বাগতম লাইভ ফোনের প্রোগ্রামে। আমি লাস্ট লাইভে তোমাদেরকে বলেছিলাম যে যার যা সমস্যা আছে আমাকে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো ইনবক্সে ডিজিটাল টিম আমাকে কয়েকটা সমস্যা জানিয়েছে, আমাকে মেল করেছে, আমি সেগুলোর উত্তর দেওয়া শুরু করব। সেগুলির উত্তর দেওয়াটা ভীষণ দরকার। তার আগে অবশ্যই জানাবো হ্যালো ইতু, হ্যালো আরোহী, হ্যালো মৌমিতা, হ্যালো লিনা, আমি খুব ভালো আছি। রুমা, আমি খুব ভালো আছি। রোমা, মিতালি গুড ইভিনিং, মনীষা গুড ইভিনিং। আমার সুন্দর দাদা ভাই, তোমরা সবাই আমার সুন্দর প্রিয় বোন, প্রিয় দিদি, প্রিয় ভাই, প্রিয় বোন। তেমন আমি ভালো আছি। সব্বার সাথে কথা হবে, সব্বার সাথে কথা হবে, মন খুলে কথা হবে, মনের কথা হবে, প্রাণের কথা হবে সব্বার সাথে। কিন্তু তার আগে অবশ্যই বলবো যে আজকে খুব গুরুত্বপূর্ণ যে ডিসকাশনটা, সেটা হচ্ছে আমাকে অর্ণব জানতে চেয়েছিলেন যে তার মায়ের জয়েন্ট পেনের সমস্যা নিয়ে উত্তর দেবো। ডিজিটাল টিমে অর্ণব বলতে বলেছিলেন আমাকে লাইভে জয়েন্ট পেন রিলেটেড ডিসকাশন করার জন্য। অবশ্যই প্রত্যেকের উত্তর আসবো, তার আগে জয়েন্ট পেন নিয়ে একটু কথা বলি। দেখুন, জয়েন্ট পেন অনেক কারণে হয়। সব সময় যে জয়েন্ট পেন মানে বাদ তা কিন্তু নয়, অনেক কিছুর জন্য হয়। তো ডায়াবেটিস নিয়ে শুনতে চাইছো তেমন না, অবশ্যই তেমন না, ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। কিন্তু এখন উপস্থিত আলোচনাটা করছি, আমি অর্ণবের প্রশ্নের উত্তর দিচ্ছি রিগার্ডিং জয়েন্ট পেন। সুতরাং জয়েন্ট পেন প্রত্যেকে শুনো, বিশেষ করে তারা শুনবে যারা তাদের মা বা বাবার প্রতি সত্যি সত্যি সচেতন। মানে মাদার্স ডেতে তারা মায়ের ছবি দেন না, ফাদার্স ডেতে তারা বাবার ছবি দেন না, কিন্তু প্রত্যেক দিন তাদের মানে সামাজিক মাধ্যমে বাবা মাকে নিয়ে বিজ্ঞাপন নয়, বাস্তবিক জীবনে বাবা মাকে প্রতি তার কতটা ভালোবাসা রয়েছে বা অনুভূতি রয়েছে, সেটা ভীষণ বেশি গুরুত্বপূর্ণ। তো সেই হিসেবে আমি বলবো তোমাদের যে সেই হিসেবে তোমাদের প্রত্যেককে বলবো যে দেখো, ঝুমা আমাদের কি কি মেডিসিন আছে আপনি একটু নামগুলো লিখুন এখানে, টোটাল সব মেডিসিনগুলোর নাম লিখুন, তো সব নামগুলো লিখুন, আর কেন আপনি এরপর কোন মেডিসিন চাইছেন সেটাও লিখুন, এবং তারপর আপনার সাথে আমি কথা বলবো। কারণ আপনার প্রত্যেকটা লাইভে প্রশ্নটা এত বিরক্তিকর লাগে আমার, বিশ্বাস করুন। আর ডিজিটাল টিমকে বলবো যেন ঝুমাকে ব্লক না করেন, কেমন? তো যে আলোচনাটা করছি আমি, যে বাবলি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সেটা হচ্ছে জয়েন্ট পেন। জয়েন্ট পেন অনেক কারণে হতে পারে। সবচেয়ে অবাক করা কারণ সেটা হচ্ছে সূর্যের আলো যদি তোমার ত্বকে না লাগে তাহলেও তোমার জয়েন্ট পেন হতে পারে। সেক্ষেত্রেও হাঁটুতে ব্যথা হতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে।
সুতরাং সূর্যের আলো প্রতিদিন কিছুটা পরিমাণ লাগাতে হবে আমাদের স্কিনে, যাতে ভিটামিন ডি সিনথেসিস হয় আমাদের ত্বকে এবং আমরা জয়েন্ট পেনের সমস্যা থেকে মুক্ত থাকতে পারি। প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যাতে ক্যালসিয়াম আমাদেরকে অনেক ভালো রাখে, আমাদের হাড়কে অনেক মজবুত রাখে। কেমন? 2 নম্বর হচ্ছে এটা। 3 নম্বর হচ্ছে এটা, সেটা হচ্ছে লাইফস্টাইল। দেখবে ছোট ছোট বাচ্চাদের তাদের থেকে শরীরের থেকে বেশি ওজনে বইয়ের ব্যাগ পিঠে নিয়ে যারা স্কুলে যায় ছোট ছোট বাচ্চারা, তাদের কিন্তু স্পাইনের সমস্যা ভবিষ্যতে খুব বেশি আসে। এখন তো স্কুল বন্ধ, কিন্তু এটা কিন্তু একটা খুব কমন ম্যাটার যে একটা ছোট্ট বাচ্চাকে বিশাল একটা বইয়ের ব্যাগ পিঠে দিয়ে স্কুলে পাঠানো, তাই না? তো আমি বলেছিলাম অনেকবার, সেটা হচ্ছে যে স্কুলে যখন একটা ছোট বাচ্চা যাচ্ছে, স্কুলে তার জন্য নামে একটা ড্রয়ার রাখা হোক। স্কুল তো বিদ্যালয়, ছোট বাচ্চারা তো বাড়িতে পড়বে না, আমরা ডক্টররা পড়তে বারণ করি, ছোট বাচ্চারা স্কুলে পড়বে। আর স্কুল তো বিদ্যালয়, তো সুতরাং বিদ্যার আলোয়, যেখানে বিদ্যাযুক্ত আলোয় বিদ্যালয়ে বই খাতা থাকবে, সেই স্টুডেন্টের নামে একটা ড্রয়ার করা থাকবে, সেখানে বই খাতা থাকবে লক অ্যান্ড কি করে। ওই বিশাল ব্যাগ নিয়ে বাড়ি থেকে যাতায়াত করবে না। রইল উপরে একটা জলের বোতল, স্কুলেও কিন্তু একটা ছোট্ট ওয়াটার পিউরিফায়ার বসাবে, যেখান থেকে বাচ্চাদের জলের বোতল বাড়ি থেকে ক্যারি করতে না হয়। তাদের ওয়াটার বটল ওখানে রাখা থাকবে, তারা জল ভরে ওখান থেকে খাবে, ব্যাস এটুকু। স্পাইনকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মেরুদণ্ডকে মজবুত করতে হবে আমাদের। তৃতীয় হচ্ছে যে অ্যাকওয়ার্ড মিনস ইচ্ছাকৃত আমি আমার স্পাইনকে ড্যামেজ করলাম। কিভাবে ইচ্ছাকৃত আমি আমার স্পাইনকে ড্যামেজ করতে পারি? আয়ুর্বেদ পরিভাষায় বলে বিষমাসন। বিষমাসন মানে চরক সংহিতার শব্দ বিষমাসন অর্থাৎ হচ্ছে ভুলভাল মানে ভঙ্গিতে বসা, ভুলভাল ভঙ্গিতে শোয়া। শুয়েছেন হাতটা মাথার নিচে দিয়ে, এরকমভাবে মাথার নিচে হাতটা দিয়ে শোয়া, কিংবা এরকম মাথার নিচে একটা এরকমভাবে হাত দিয়ে একটা অদ্ভুতভাবে মাথার নিচে হাত দিয়ে শোয়া, যেখানে এখান থেকে পেন শুরু হয়ে গেল, ঝিঝি ধরল, অবশ্য হয়ে গেল। কিংবা মাথার নিচে অনেকগুলো ভারী বালিশ দিয়ে শোয়া, এগুলো কিন্তু যেমন স্পাইনের ক্ষতি করতে পারে। তো স্পাইন বলতে আমাদের দিকে সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ ঘাড়ের দিকে যে স্পাইন, সার্ভাইকাল স্পাইন, তারপর ডর্সাল স্পাইন, তারপর আমরা বলি লাম্বোস্যাক্রাল রিজিয়ন, এবং ডর্সাল রিজিয়নের পর লাম্বোস্যাক্রাল রিজিয়ন, কেমন? সেখান থেকে একদম কক্সিস অব্দি। এখানে ডিস্ক প্রোলাপস হতে পারে, ডিস্ক হার্নিয়েশন হতে পারে, ডিস্ক বালজিং হতে পারে, অর্থাৎ আমাদের স্পাইনের মধ্যে দিয়ে যে আমাদের টোটাল যে সুষুম্না কাণ্ড সেটা যে গেছে, সেখানে চাপ পড়ে সেখান থেকে তো চারদিকে আমাদের শরীরের নিউরোলজিক্যাল সিস্টেম বা নার্ভগুলো বেরিয়েছে, সেই নার্ভগুলো কিন্তু ড্যামেজ হতে শুরু করবে, ব্যথা যন্ত্রণা আসতে শুরু করবে। অনেকে দেখবেন যে হাতের এই জায়গা থেকে একটা ব্যথা যাচ্ছে, এই জায়গা থেকে ব্যথাটা এরকম রেডিয়েট করছে, বা এখান থেকে ব্যথাটা রেডিয়েট করছে, এরকমভাবে ব্যথাটা যাচ্ছে। তো আলটিমেটলি যখন ব্যথাটা এদিক দিয়ে যাচ্ছে, এটা রেডিয়াল নার্ভ হোক বা আলনার নার্ভ হোক, যার মানে এই ব্যথাটার কিন্তু সূত্রপাত কিন্তু এখানে প্রবলেম নয়, এখানে ব্যথা মানে এখানে প্রবলেম নয়, সমস্যাটা কিন্তু স্পাইনে, কেমন? সুতরাং সেখানে ট্রিটমেন্ট করতে হবে। সুতরাং এটার যে বললাম অ্যাকওয়ার্ডের মধ্যে, অর্থাৎ ইচ্ছাকৃত বা নিজের জীবনযাত্রার ত্রুটিতে যে স্পাইনের সমস্যা আসতে পারে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে বললাম বিষমাসন। এর বাইরেও থাকে আরো অনেকগুলো কারণ, যারা হচ্ছে নাচ করার আগে ওয়ার্ম আপ করেন না, ডাইরেক্ট নাচের স্কুলে গেলেন, গিয়ে নাচ করা শুরু করে দিলেন। কিংবা যারা ধরুন রোববার সকালে যাই, পাড়ায় একটু ক্রিকেট খেলা হচ্ছে, ব্যাটাতে নেমে পড়লাম, হুট করে বল করতে শুরু করে দিলাম, তারপর মাসেল স্ট্রেন, স্প্যাজম, কষ্ট, যন্ত্রণা, কারণ তারা ওয়ার্ম আপ করছে না, তারা প্রপার স্ট্রেচিং এক্সারসাইজ করছে না। সেকেন্ড যেটা বলবো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি বলবো বাইক। আমি যে বাইকগুলো চালাই, তোমরা দেখো হয়তো ইউটিউবে বা সোসাইটি আমাদের ডিজিটাল টিম আপলোড করে, দেখবো আমি যে বাইকগুলো চালাই সেই বাইকগুলো সোজা, কিন্তু এমন অনেক বাইক থাকে যেগুলো বিক্রম বেতালের মতো করে চালাতে হয় রাস্তা দিয়ে, বাইকের উপর প্রায় শুয়ে পড়ে। তো ওগুলো তো অ্যাকচুয়ালি ট্র্যাকে চালাবার বাইক, তাই না, যেখানে মোটর জিপি হয়। তো সেখানে চালাবার বাইককে যদি নিয়ে এসে আবার সড়কে চালিয়ে দেওয়া হয়, রাজপথে চালিয়ে দেওয়া হয়, এবং অটোমেটিক্যালি কী হয়, বারবার তাকে ব্রেক করতে হচ্ছে, এবং তার প্রচণ্ড কাঁধে বা কোমরে একটা স্ট্রেস আসে, এবং ওই কুঁজো হয়ে থাকার জন্য কিন্তু তার স্পাইনে একটা খুব বড় সমস্যা আসতে শুরু করবে। এবং নট অনলি দ্যাট, সেই বাইকে যদি ভুল করেও কেউ পেছনে বসে পড়েন, তারও স্পাইনের সমস্যা আসবে। সুতরাং দুজনকে সাবধান হতে হবে। এরকম একটা আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তো এগুলো থেকে আর কি সাবধান হতে হবে, তা না হলে কিন্তু সমস্যা ক্রমশ গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। সুতরাং ব্যথার সমস্যাকে নিয়ন্ত্রণ করতে হবে। ধরুন আমাদের কাকিমা, পিসিমা বা জেঠিমাদের দেখবেন যে
ঠাকুর পুজো করতে বসছেন, হাঁটুতে প্রচণ্ড ব্যথা, কিংবা এমন দেখলেন যে ঘুম থেকে উঠে বিছনা থেকে মাটিতে পা রাখছেন, গোড়ালির নিচে অসহ্য একটা ব্যথা, কিংবা এমন দেখলেন যে কুঁজো হয়ে কোনো ঘরটর মোছামুছির কাজ করে সোজা হতে গেলে মনে হচ্ছে আর কোমরটা একদম ফ্রিজ হয়ে গেছে, সোজা হওয়া যাচ্ছে না, অসহ্য কোমরে একটা ব্যথা, এবং ব্যথাটা যেন মনে হচ্ছে হিপসের পেছন দিক দিয়ে নামছে। এরমও হতে পারে যে হাতের এখানটা লক হয়ে গেছে, হাতটা ওপরে উঠছে না, হাতটা মনে হচ্ছে যেন জাস্ট এখানটা আটকে গেছে, হাতটা কিছুতেই ওপরে উঠছে না, ভয়ঙ্কর একটা পেন, মানে হাতটাকে নিয়ে জাস্ট মানে মনে হবে যেন এইখান থেকে এইখানে ফিক্সড হয়ে গেছে, হাতটাকে উপরে তোলা যাচ্ছে না। যদি সেরকম মনে হয়ে থাকে, দ্যাট ইজ ফ্রোজেন শোল্ডারও হতে পারে। তো ফ্রোজেন শোল্ডার বা আয়ুর্বেদ টার্মিনোলজিতে বলা হয় অববাহুক, অ্যাজ পার আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স। তো এগুলোর প্রপার ট্রিটমেন্ট যদি না করা হয়, একটা সময় কিন্তু এই অসুখটা খুব সাফার করাবে, ভীষণ সাফার করাবে। আরেক ধরনের মানুষদের হয়, সেটা হচ্ছে ধরুন কেউ জিম জয়েন করে দিলেন, জিম জয়েন করে ভাবছেন এবার কোচের ওপর চাপ দিচ্ছেন, ট্রেনারের ওপর চাপ দিচ্ছেন, দেখছেন যে একজন 10 বছর ধরে জিম করছেন, তিনি যেভাবে আয়রন নিয়ে লোহা নিয়ে করছেন, তিনি ভাবছেন আমাকেও ওরকম 17 ইঞ্চির বাইসেপ বানিয়ে ফেলতে হবে, আমাকেও ওরকম ভি বানাতে হবে, আমাকেও সেরকম চেস্ট বানাতে হবে, চলো শুরু করে দিই বলে লোহা নিয়ে ইচ্ছা মতো শুরু করে দিলেন। তো আলটিমেটলি কি হলো, ভয়ঙ্কর রকম নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। শুধু তাই না, মাসেল লস হতে পারে, মাসেল গেনের জায়গায় মাসেল লস হতে পারে। কারণ আমি সবসময় বলি, বারবার করে বলি, যে কখনো ওই প্রোটিন ড্রিঙ্কস খেয়ে কখনো কিন্তু বডি বানানো যায় না। জানবেন, শরীর বানাতে গেলে আগে আপনার মনকে তৈরি করতে হবে, আপনি কি চান, আপনি কি চান। আমি তো জানেন আপনার আমার দুটো ফেজ যায়, একটা হচ্ছে আপ টু নভেম্বর, আর নভেম্বরের পর থেকে আবার গেম সিজন শুরু হয় আমার। নভেম্বর অব্দি আমাকে আপনারা দেখেছেন একদম লিন, আর এখন ডিসেম্বর থেকে আবার আপনারা দেখবেন আমার ভলিউম, তাই না? তো এটা আবার চলবে আপ টু এপ্রিল মে মাস অব্দি। আমি দুভাবে নিজের ফিজিককে মেনটেন করি, কারণ আমি মনে করি যদি প্রপার নিজের লাইফস্টাইল সম্বন্ধে জানেন, তিনি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। শুধু এক্সারসাইজ করা ভালো, কিন্তু ভুলভাল এক্সারসাইজ একদম নয়, কেমন, এটা মনে রাখবেন। হাঁটুতে ব্যথা হলে কখনো হাঁটবেন না। যদি অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হাঁটাটাকে আমি রেস্ট্রিকশন করব। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে, প্রথম কথা এটা, সেটা সিঁড়ি দিয়ে ওপর নিচ করাটা রেস্ট্রিক্টেড করতে হয় যদি সিভিয়ার অস্টিও আর্থ্রাইটিসের মতো সমস্যা থেকে থাকে। চলুন তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, ইনিশিয়ালি আমরা বলবো যে হাঁটুর এক্সরে করতে হবে, স্পাইনের এক্সরে করতে হবে, প্রয়োজনে স্পাইনের এমআরআই বা সিটি স্ক্যানও আমরা অ্যাডভাইস করে থাকি। এবার মেন যেটা ম্যাটার, সেটা হচ্ছে যে যদি স্পাইনের প্রবলেম হয়, বা যদি হাঁটুর সমস্যা, বা গোড়ালির ক্ষেত্রে যেটা হয় ক্যালকেনিয়ান স্পাউট। ক্যালকেনিয়ান স্পাউট হচ্ছে কাকের ঠোঁটের মতো, যেমন ওরকম ঠোঁটের মতো একটা হাড় ক্রমশ বাড়তে থাকে। কোথায় বাড়তে থাকে? গোড়ালির কাছে বাড়তে থাকে। এবং ওই হাড়টা যেহেতু বাড়তে থাকে, সেহেতু মাটির নিচে পা রাখা যায় না, মানে বিছনা থেকে মাটিতে নামার পর ভয়ঙ্কর ব্যথা হয়, 5 মিনিট পর ব্যথাটা একটু কমে। সুতরাং বসা থেকে উঠে দাঁড়াবার পর লক্ষ্য করে দেখবেন এই ধরনের মানুষদের পা দুটো অনেক অবশ লাগে। যাদের জানবেন লাম্বার রিজিয়নে লাম্বাস স্পন্ডোলাইসিস বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে স্পাইনে, দেখবেন দুটো পা সহজেই ঝিঝি ধরে যায়। আর একটা লক্ষ্য করবেন না, হাঁটতেন না বেবি স্টেপে, ছোট ছোট পা ফেলবেন, ছোট ছোট পা। যাদের লাম্বাস স্পন্ডোলাইসিস থাকে, দেখবেন তারা সামনে ঝুঁকে সোজা হতে গেলে রিজিডিটি লাগে কোমরে, ফ্লেক্সিবিলিটি নেই। আর লক্ষ্য করে দেখবেন যে তারা কিন্তু বেবি স্টেপ, মানে নর্মাল যে পায়ের যে একটা দূরত্ব, একটা পায়ের সাথে আরেকটা পায়ের যে দূরত্ব, সেই দূরত্বটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, এবং তারা বেবি স্টেপে হাঁটেন, ছোট ছোট পায়ে হাঁটেন। আরেকটা ধরনের জানবেন, আরেকটা ধরনের আমরা বাত বলি আর কি আয়ুর্বেদে, দ্যাট ইজ আমরা বলি গৃদ্ধশী বাত। গৃদ্ধশী বাত হচ্ছে, গৃদ্ধ শব্দের অর্থ আয়ুর্বেদ টার্মিনোলজিতে শকুন। ওই যে চিল শকুন আছে, শকুন। শকুন কিরম করে হাঁটে, শকুনের হাঁটা যদি কেউ লক্ষ্য করে দেখবেন, এখন তো দেখা যায় না, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতে পাবেন, বা কোনো তথাকথিত অ্যানিমাল প্ল্যানেট চ্যানেলে দেখতে পাবেন, হয়তো ইউটিউবে দেখবেন পেন্ডুলাম শেপে হাঁটে, পাশাপাশি এরকম দূরে 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 হাঁটে, তাই না? তো এই গৃদ্ধশী বাতের পেশেন্টরা কিন্তু এইভাবে হাঁটে, দুপাশে এরকম হেলে হেলে হাঁটে। গৃদ্ধশী বাতের পেশেন্টরা, যেটাকে সাইটিকাস সিনড্রোম মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা বলে থাকি। সুতরাং ব্যথা, এ ব্যথা ও ব্যথা, যে ব্যথাই হোক, ব্যথার একটা সমাধান দরকার। যে ব্যথার সমাধানে তারা আসেন আমাদের কাছে, যারা ভাবেন যে এবার বোধহয় হাঁটুটা বদলাতেই হবে, এবার বোধ হয় আমাকে এই ব্যথাটার সাথে পেন কিলার নিয়ে চলতে হবে, তাদের জন্য বলবো যে চলুন, একটা নতুন সকাল আপনাদের জন্য সবার জন্য অপেক্ষা করছে। প্রত্যেক পিসিমা, কাকিমা, জেঠিমা সবাইকে বলবো, বা পিতৃতুল্য মাতৃতুল্য সমস্ত মানুষকে বলবো, যারা সত্যি সত্যি তাদেরকে ভালোবাসেন, তাদের প্রত্যেককে বলবো, চলো
পরম্পরা আয়ুর্বেদে বাতুমুক্তি অয়েল, বাতুমুক্তি ক্যাপসুল, আর যদি হাঁটু ফুলে গিয়ে থাকে তাহলে বাতুমুক্তি প্রলেপ ইউজ করতে হবে। বাতুমুক্তি প্রলেপ ইউজ করাটা কিন্তু দুপুরবেলা করতে হবে, কেমন? ওটা জাস্ট কিভাবে তৈরি করতে হবে পেশেন্ট সাসপেন্ড বলে দেবে। ফোলা জায়গায় হাঁটু যেখানে ফুলে আছে ব্যথাতে, সেই জায়গাগুলো হাঁটুতে বা গোড়ালিতে এটা ইউজ করা যায়। বিকেলের আগে ওটাকে শুকিয়ে তুলে ফেলতে হবে। রুক্ষশ্বেদ ভীষণ উপকারী আয়ুর্বেদে। রুক্ষশ্বেদ হচ্ছে অন্যতম হচ্ছে বালির পুঁটলি বানিয়ে গরম করে সেঁক দেওয়া, ভীষণ উপকারী। বা ড্রাই হট ফোমেন্টেশন, ঠিক আছে? এর বাইরে তুষদ উষ্ণ জলে স্নান, মেঝেতে না শোয়া, আর বায়ু প্রকোপের যে কারণগুলো সেগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। যেমন আমরা বলি দ্রব দধি দিবানিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানাং প্রকোপ। দ্রব সেমি সলিড, দধি দই, দ্রব দধি দিবনিদ্রা দুপুরে ঘুম মারাত্মক ক্ষতিকারক, শ্লেষ্মা বাড়তে থাকে, কফ বাড়তে থাকে। দ্রব দধি দিবনিদ্রা প্রূপসর্পী প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানাং প্রকোপ। তুহিনী অর্থাৎ যে সময় শিশির পড়ে, বাইরে হিম পড়ছে, আপনি শোয়ার সময় ভাবছেন যে এসিটা চালিয়ে শুই বা ফ্যানটা চালিয়ে শুই, মাঝরাত্রে আপনি ডিপ ঘুমে, কিন্তু ওইটাই হচ্ছে আপনার পরের দিন জয়েন্ট পেন বা ঠান্ডা লাগা সবকিছুর একটা অন্যতম কারণ। সকালে দেখবেন শরীরটা ভারী লাগছে, পেন হচ্ছে। সুতরাং মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে শোয়ার আগে ফ্যান বা এসি আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন যদি স্বপ্ন দেখবেন কি, কম্বল গায়ে দিয়ে শুলে ভাববেন আপনি মরুভূমিতে আছেন, কম্বলটা খুলে দিয়ে শুলে আপনি ভাববেন আপনি হয়তো সুমেরুতে আছেন, তাই না? এত ঠান্ডা। তো আলটিমেটলি একটা পাতলা বেডশিট রাখুন এই সময়টা, চেষ্টা করুন ঘেমে না যাওয়ার, আবার চেষ্টা করুন ঠান্ডাও না লাগে সেরকমভাবে করার। আর এই আর কি, এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, স্বচ্ছন্দভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের অ্যাকচুয়ালি আয়ুর্বেদ ট্রিটমেন্টে আর কি, মানে বায়ু, পিত্তা অ্যান্ড কফ, এই তিনটের উপর বেস করে আমরা ট্রিটমেন্ট করি। এবার বায়ু মানে কিন্তু তথাকথিত গ্যাস নয়, পিত্ত মানে কিন্তু আমরা যেটা পিত্তি বলি সেটা নয়, কফ মানে কিন্তু সত্যি গ্যাসই নয়, কেমন? এগুলোর কিন্তু বিশাল একটা ব্যাখ্যা আছে এগুলোর সাথে। তো সেগুলোর জন্য নয় অন্য একটা দিন কোনোদিন রাখবো আবার আলোচনা করবার জন্য তোমাদের সাথে। তো ম্যাটারটা এটাই। তো আলটিমেটলি বলে রাখি যে এর বাইরেও জয়েন্ট পেন রিলেটেড প্রচুর ট্রিটমেন্ট, প্রচুর মেডিসিন পরম্পরা আয়ুর্বেদের ভৈষজ্য রত্নাবলীতে রয়েছে। যারা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট নেন অবশ্যই প্রত্যেকে সুফল পান, কিন্তু যারা আসতে পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের পেশেন্ট হেল্পলাইনে ভাই বোনদের সাথে যোগাযোগ রাখবেন। ওরা কিন্তু আপনাদের প্রপার জয়েন্ট পেন রিলেটেড অ্যাডভাইসগুলো করবে, সেগুলো মেনটেন করবেন। এবং আমি একটু বলতে পারি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে সাথে নিয়ে এবং আমাদের ট্র্যাডিশনাল রিসার্চকে সাথে নিয়ে অবশ্যই আপনারা সুফল পেতে পারেন, ঠিক আছে? আমার সংস্কৃত উচ্চারণ সুন্দর রোমা, ও থ্যাংক ইউ, বাবার কাছে শেখা। গুড ইভিনিং রোজিনা, আমি ভালো আছি। মন কপালে কালো স্পট আছে, এই কালো স্পট নিয়ে 67 এপিসোড শুট অলরেডি আমার ডিসকাশন হয়ে গেছে, ইউটিউবেও রয়েছে এগুলো। আমার এগুলো প্যারালাল ইউটিউবে আপলোড হচ্ছে, আপনারা কিন্তু ইউটিউবেও আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এর বাইরে বলবো যে একটু পুরোনো এপিসোডগুলো দেখুন, তাহলে কিন্তু নিজেদের সমৃদ্ধ করতে পারবেন, আপডেট করতে পারবেন। আর সেকেন্ডারি কথা এটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা নিয়ে আলোচনা করবো। মধুমিতা ঘোষ বলছেন, গুড ইভিনিং দাদাভাই, কেমন আছো তুমি? ভালো আছি মধুমিতা। লিপি সিসি ক্রিমটা আজকে পেয়েছেন? ইয়েস, সিসি ক্রিম। সিসি ক্রিম হচ্ছে, আমি বলতে পারি সিসি ক্রিম হচ্ছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের একটা অন্যতম ডিগনিটি। যারা নিজের স্কিনকে যারা মনে করেন যে না আমি আমার স্কিনকে সেই জায়গায় নিয়ে যেতে পারি যেটার সাথে কোনো কম্প্যারিজন আসবে না, তারা পরম্পরাগত সিসি ক্রিমটা নেবেন। এটা একদম এলিট পিপলদের জন্য। পেশেন্ট হেল্পলাইনে কমিউনিকেশন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর অবশ্যই বলবো যেটা, সেটা হচ্ছে তামান্না বলেছিল যে ডায়াবেটিসের সমস্যা নিয়ে আলোচনা করতে। দেখো, ডায়াবেটিসের সমস্যা নিয়ে আলোচনা করার আগে একটু ডাক্তার বা ফিজিওলজি শেখাবো, তবে তো সেটা বলতে হবে বা বুঝতে হবে। এখন তো সুবিধা অনেক, গুগল করেও জেনে নিতে পারো। দেখো, আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের, আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, যে ইনসুলিনের কাজ আমাদের ব্লাডে শর্করাকে নিয়ন্ত্রণ করা। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে যে যদি ইনসুলিন সিক্রেশন কমতে থাকে, আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে। এবং ভারতবর্ষ কিন্তু পৃথিবীতে প্রথম হয়ে গেছে ডায়াবেটিসের মতো সমস্যাকে নিয়ে।
ডায়াবেটিস কিন্তু এখন বাচ্চাদেরও আসছে, যাকে আমরা ডাক্তারবাবুরা বলি জুভেনিয়াল ডায়াবেটিস। অলস জীবনযাত্রা, ক্যালোরিযুক্ত খাওয়া দাওয়া, যেগুলো হেরিডিটারি হিস্ট্রি অর্থাৎ বাম বা মা কারোর মধ্যে যদি ডায়াবেটিসের প্রবণতা থাকে, সেটাকে অনেকটা বাড়িয়ে তুলতে উদ্বুদ্ধ করে। কেমন? ডায়াবেটিসটাকে বাড়িয়ে তুলতে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে। যা ডায়াবেটিসের ট্রিটমেন্টের বেসিক প্রিন্সিপাল হচ্ছে দুটো। একটা প্রিন্সিপাল হচ্ছে যে প্রথম দেখতে হবে হেরিডিটারি হিস্ট্রি আছে কিনা। যদি হেরিডিটারি হিস্ট্রি থেকে থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাকে এবার সতর্ক হতে হবে। কিভাবে সতর্ক হতে হবে? প্রথম হচ্ছে খাদ্য তালিকা থেকে আমাকে ময়দা, চিনি, তারপরে প্রচুর পরিমাণ ক্যালোরি সমৃদ্ধ খাবার, পেস্ট্রি, কেক, ড্রাই ফ্রুটস, এই ধরনের প্রচুর জিনিসগুলোকে কিন্তু বাদ দিতে হবে। ওগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কেমন? ওগুলো বাদ না দিলে কিন্তু আপনি শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এগুলো হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে লো কার্ব ডায়েট করতে হবে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে সবুজ শাকসবজি খেতে হবে। এগুলো হচ্ছে প্রিন্সিপাল। এবার যে কোনো আপনি ডায়াবেটিসের ডায়েট চার্ট পেয়ে যাবেন নেটে, কিন্তু মেন ম্যাটারটা এটা, সেটা হচ্ছে ডায়াবেটিসকে আপনি ভাবতে পারেন আমার সুগার তো আছে, ওই কত আছে, আমার এই HbA1c 8-এর ওপরে আছে, আমার পিপি আছে 140-এর উপর, এই আমার পিপি আছে 240-এর উপর, ফাস্টিং আছে ওই 130-40 এরকম, কি প্রবলেম আছে? আমি ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে ওষুধও খাই আর তার সাথে সব খাবারও খাই। ঠিক আছে, চলুন আমার একটা মজার গল্প করি ডায়াবেটিস নিয়ে আলোচনার জন্য। এই গল্পটা আমি ডেডিকেট করছি তামান্নাকে। ছোট্ট একটা গল্প। আহ, তখন আমি শম্ভুনাথ পণ্ডিতের ইন্টার্নশিপ করছি। শম্ভুনাথ পণ্ডিতের তখন আমি আউটডোরে বসছি মেডিসিন ডিপার্টমেন্টে, সরকারি হসপিটাল। তো তখন একজন হাজব্যান্ড ওয়াইফ এসেছেন, মধ্যবয়সী। তো তারা এসেছেন এবং যথারীতি স্থূলকায় চেহারা দুজনেরই, মানে চেহারা দেখে বোঝা যায় আর্থিক স্বাচ্ছন্দ্যটা কতটা তাদের জীবনে। তো ওই রকমভাবে আর কি, তারা ব্যায়াম ট্যায়াম করা, এক্সারসাইজ করা, ডায়েট করে, সব কঠিন শব্দ তারা বোঝেন না। তারা স্বচ্ছ, মানে খাও দাও ঘুমো পয়সা রোজগার করে এরকম একটা জীবনযাত্রার সাথে হ্যাবিচুয়েটেড। দেখে যা মনে হলো বা কাউন্সিলিং করে যা বুঝলাম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি কটা রুটি খান রাত্রে? কেন ডাক্তারবাবু, আমি রুটি খাই রাত্রে মাত্র 4টে রুটি খাই। ও, 4টে রুটি খান? তো বেশ, ওটাকে 2টো রুটি করতে হবে। আর এই ওষুধগুলো দিচ্ছি, 14 দিন বাদে এসে একবার ব্লাড টেস্ট করিয়ে পিপিআর ফাস্টিংটা করে আমার কাছে আসবেন। ওষুধগুলো দিলাম, 14 দিন বাদে আবার এসেছেন। ব্লাড সুগার লেভেলটা কমেছে, কিন্তু আশানুরূপ কমেনি। তো আমি বললাম যে আপনি ডায়েটটা মেনটেন করছেন, গ্রিন ভেজিটেবলস খাওয়া, লো ক্যালোরি করা, হাঁটা, এগুলো করা? দাদা হাঁটতে পারবো না, বেউসা আছে না, বেউসা, হাঁটাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। 2 দিন হাঁটতে গিয়েছিলাম বন্ধুদের সাথে, ওই একটু পার্কে হেঁটে টেটে একটু ডাইরেক্ট, আমাকে তো আমার গদিতে যেতে হবে, আমি তাই একটু জিলিপি টিলিপি খেয়ে টেয়ে তারপর চলে গেলাম। মানে হেঁটে যদি ওই সবাই সমবেতভাবে হাঁটতে বেরোন না, একটা অদ্ভুত গল্প, ওইভাবে হাঁটতে বেরোন এবং সমবেতভাবে হাঁটার পর সেই দেশাত্মবোধক সঙ্গীত যেমন সবাই মিলে একসাথে করে কোরাস, সেরকম সবাই মিলে দেখবেন কিছু মানুষ আছেন হাঁটতে বেরোন, যাতে সবার হাঁটাটাই জিরো হয়ে যায় এবং ফেরার সময় তারা একটু কোনো জায়গায় দাঁড়িয়ে একটু চা, একটু জিলিপি, একটু বিস্কুট এসব খেয়েটে তারপর বাড়ি আসেন। তোর ছেলের খবর কি, তোর মেয়ের খবর কি, তোর বৌমা কেমন হয়েছে, এইসব ডিসকাশনগুলো করে করে আসেন। তো আলটিমেটলি এটা মানে হাঁটা তো এটার কোনো উপকারিতা তো কোনো ব্যাপারই নেই, উল্টে সময় নষ্ট, তাই না? পলিউশন নেওয়া ঘুম থেকে উঠে। চলুন ওটা নয়, আমি তো বললাম যে আপনি হাঁটছেন না, হাঁটার সময় পাচ্ছি না। ওয়েল, তো আপনাকে একটা কাজ করুন, রুটি কটা করেছেন? বলছে আমি 2টো করেছি রুটি, 4টে থেকে নামিয়ে 2টো করেছি। ফাইন, আপনি 4টে থেকে নামিয়ে 2টো রুটি করেছেন, খুব ভালো। এবার আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, যেহেতু আপনার ব্লাড সুগার লেভেল মেডিসিনে কমছে না, আশানুরূপ কমছে না, আপনাকে কিন্তু রুটিটা রাত্রে আপনি গ্রিন ভেজিটেবলস নিন, প্রচুর শশা নিন, ছোট মাছ খান, চিকেনের হালকা স্টু খান, কিন্তু আপনি রুটিটা একটা করে দিন, কার্বটা একটু কমান, যেহেতু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না এবং আপনার ওভারওয়েট। কি বললেন জানেন আমাকে ডাক্তারবাবু? একটা করতে পারি, কিন্তু কি করে করবো বলুন তো? বেলা যাবে না, বেলা রুটিটা যে আমি তৈরি করবো, রুটিটা বেলা যাবে না। মানে 4টে রুটিতে যে পরিমাণ আটা লাগে, সেই আটাটা দিয়ে উনি 2টো রুটি বানাচ্ছেন। এবার 2টো থেকে যেহেতু আমি একটা করতে বলেছি, সেহেতু উনি ওটাকে একটা করতে গিয়ে বলছেন আর বেলা যাচ্ছে না, এত মোটা হয়ে যাচ্ছে। তো জানবেন, সংযম জীবনে ভীষণ দরকার।
আপনাকে মাথায় রাখবেন যে আপনি আপনার জীবনে কমফোর্ট জোন থেকে কতটা বেরিয়ে আসতে পেরেছেন। যেদিন থেকে জানবেন কমফোর্ট জোন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেদিন থেকে জানবেন লাইফ ইজ কলিং, হোয়ার আর ইউ, তুমি কোথায়, জীবন তোমায় ডাকছে, তুমি কোথায় আছো, তাই না? তো এটা হচ্ছে ফ্যাক্টর। পুরুষের চেহারা হবে পুরুষালী, 17 ইঞ্চির বাইসেপস হবে, ঠিক আছে, আর তার সাথে 6 প্যাক, তার সাথে একদম প্রপার একটা মানে একদম প্রপার একটা ফিটনেস, দারুণ। রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে বলবে 6 ফুট হাইট, চেহারাটাও তেমন, তাই না? তো পায়ের নখ থেকে মাথার চুল, এই সুন্দর চেহারা, সুন্দর একটা ফিজিক, এগুলো সব কিছু মেনটেন করতে হবে। তার জন্য অবশ্যই আমি বলবো যে ডিসিপ্লিন লাইফ আনা ভীষণ প্রয়োজন। তার সাথে প্রয়োজন আত্মসংযম আর নিজেকে নিজে মোটিভেট করা যে আমি পারবো। যখনই মনে হবে যে আমি একটু এটা খাই, একটু ওটা খাই, একটু সেটা, তার সঙ্গে শুরু করলাম কেন, আমি কেন ডায়েটটা শুরু করলাম, আমি কেন মেডিসিনটা শুরু করলাম, আমি কেন জিম জয়েন করলাম, আমি কেন হাঁটতে বেরোলাম। যখন আমি কুইটি করব, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে বা খুব ঠান্ডা পড়েছে, আমি আজকে হাঁটতে যেতে পারিনি। জানেন, হাঁটতে যাওয়ার নিয়ম কিন্তু একা, হাঁটতে যাওয়ার নিয়ম কিন্তু একা। জানেন, আকেলা আদমি কা রফতার বহুত তেজ হতা হয়, বহুত তেজ হতা হয়। দারুণ দৌড়ে এসে যে একা, যে দলবদ্ধভাবে হাঁটতে বেরোবে তার হাঁটায় কোনোদিন উপকার হবে না। এবার দেখুন, আপনি মানুষ, 10 দিনের একদম মনে হলো শরীরটা রাত্রি করে শুয়েছে আর সকালে তো হাঁটতে পারছি না। আমরা যে কোনো সময় হাঁটুন, সকালে হাঁটলে উপকার, বিকেলে হাঁটলে অপকার, দুপুরে হাঁটলে অপকার, এগুলো ভুল কথা। যে কোনো সময় হাঁটা মানেই উপকার। হ্যাঁ, যদি মনে হয় যে নিতান্তই আপনি পাচ্ছেন না, তাহলে একটা কাজ করুন, মেঝেতে একটা 17 ইঞ্চি পাতুন পেতে আপনি শুয়ে জাস্ট এয়ারে সাইক্লিংয়ের মতো পাটা ঘোরান, ফ্রন্ট আর ব্যাক, ফ্রন্ট আর ব্যাক, ফ্রন্ট। দারুণ কার্ডিও এক্সারসাইজ, দারুণ কার্ডিও এক্সারসাইজ। আমি পারলে ইউটিউবে আমার নিজের কিছু কার্ডিও এক্সারসাইজ আপনাদের সাথে শেয়ার করব, ফেসবুকে বা ইউটিউবে দেখবেন কত সুন্দর সুন্দর ফ্লোর কার্ডিও করা যায়, যেগুলোতে খুব সহজে পেটের ফ্যাট কমিয়ে ফেলা যাবে, গলার ফ্যাট কমে যাবে, গলার পুরো একদম কোনো রকম ফ্যাট থাকবে না, এরকম মুখ এরকম হয়ে যাবে, তাই না? প্রপার হাতের ফ্যাট চলে গিয়ে হাতের প্রপার যে কাটসগুলো, সেগুলো সুন্দরভাবে কাটিং কাটসগুলো বেরিয়ে আসবে। দেখুন, অদ্ভুত একটা মানে ভাই বোন দাদা এই সবার ক্ষেত্রে চেহারার মধ্যে একটা সুন্দর কনফিডেন্স আসে, নিজের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকে যখন আপনি নিজেকে নতুন করে রিডিফাইন করবেন। শুনুন, যে আলোচনাটা করছিলাম যে ডায়াবেটিসের সমস্যা, ওখান থেকে চলে গেলাম লাইফস্টাইলে। বেশ, আমার সাবজেক্টের ডিসকাশনে কিন্তু একটু সুইং করে, তাই না? সুইং করে একটু। তো যে আলোচনা করছিলাম যে ডায়াবেটিসের সমস্যাতে জানবেন যে কোনো প্যাথির যে কোনো কেউ যে কোনো ওষুধ খাচ্ছেন, খান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দুটো কথা বলে রাখি। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে, অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাসের মধ্যে। রক্ত পরীক্ষা যখনই করবেন HbA1c অর্থাৎ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন টেস্ট করবেন, এর পাশাপাশি PPR ফাস্টিং করবেন এবং চোখের ডাক্তারবাবুর কাছে গিয়ে চোখের রেটিনাটা চেক করাবেন, চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিনা দেখবেন, ডাবল ভিশন আসছে কিনা দেখবেন, কোনো জিনিসকে দুবার দুবার দেখছেন কিনা। নেক্সট দেখবেন গোড়ালিটা ঠিকঠাক আছে কিনা, পায়ে কোনো স্পট আসছে কিনা, পায়ে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কিনা, ঠোঁট বেশি ফাটছে বা ঠোঁটে কোনো আলসার আসছে কিনা, মুখের ভেতরে কোনো আলসার আসছে কিনা, কোনো জায়গা কেটে ছড়ে গেলে কি মনে হচ্ছে একটু বেশি পরিমাণ শুকোতে সময় লাগছে, এটা লক্ষ্য করে দেখতে হবে আপনাদেরকে। এর বাইরে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে অন্যান্য পারফরমেন্সগুলো, যেমন পুরুষদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে দেখতে হবে তার নিউরোলজিক্যাল প্রবলেম আসছে কিনা, নার্ভের সমস্যা আসছে কিনা। তার পুরুষদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট যে সেক্স লাইফ একদম জিরোয় চলে যায় প্রায় অলমোস্ট, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার, সেই সমস্যা আসছে কিনা। এর বাইরেও যেটা আসতে পারে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা সেটা হচ্ছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আস্তে আস্তে অনেক কিছু। সুতরাং ডায়াবেটিস বা সুগারকে আমরা বলি সাইলেন্ট কিলার, নিঃশব্দে নিঃশব্দে খুন করে আমাদের শরীরের সব অর্গানগুলোকে, একদিনে না, তিল তিল করে, স্লো পয়জন করে। চলুন এটাকে আমরা আটকাবো। কিভাবে আটকাবো? প্রথমে আমি বলবো লাইফস্টাইল ম্যানেজমেন্ট করুন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট বলতে কি? লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম জানবেন যেটা, সেটা হচ্ছে আয়ুর্বেদ বলছে পুরোপুরি খিদে না পেলে খাবেন না, পুরোপুরি খিদে না পেলে খাবেন না। যখন আপনার বডি ক্লক বলবে আমার খিদে পেয়েছে তখন খাবেন, ঘড়ি দেখবেন না, নাম্বার 1। তাই বলে আমি বলছি না সারাদিন না খেয়ে থাকবেন, এটা কিন্তু ভাববেন না। যখন আপনার মনে হবে জঠরাগ্নি প্রজ্বলিত হচ্ছে, অর্থাৎ আপনার ক্ষুধা আপনি অনুভব করতে পারছেন, তখনই আপনি খাবার খাবেন, তাহলে খাবেন। কতটা খাবেন? আপনি যতটা খাবার পর মনে হবে যে আমি আরো কিছুটা খাবার খেতে পারি, সেই অবস্থায় আপনি খাবারটা ছেড়ে দেবেন। কখনো ভরপেট খাবেন না, আধ পেট খাবেন, আধ পেট। এটা সুস্থ মানুষদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস করি। জানবেন দারুণ একটা সুন্দর ফিজিক, দারুণ একটা সুন্দর অ্যাপিয়ারেন্স, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আসে না, সুইচে আসে না,
এগুলোর জন্য প্রচুর সাধনা থাকে, নিজেকে প্রচুর বদলাতে হয়। বলতে পারেন অ্যাপারেন্টলি সন্ন্যাসীদের মতো জীবন না হলেও যথেষ্ট টাফ লাইফস্টাইলের সাথে নিজেকে একাত্ম করে নিতে হয়, তাই না? তো সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ডায়াবেটিসের ডায়েট কি? সবুজ বাজারে যা যা দেখবেন সব আপনার ডায়েট, যে কোনো গ্রিন ভেজিটেবলস আপনার ডায়েট। ফলের মধ্যে কি সবুজ ভাবুন, পাকা নয় কাঁচা পেয়ারা সবুজ, শশা সবুজ, শাকসবজির মধ্যে যত সবুজ আছে সবগুলো আপনার। আর এর বাইরে কিন্তু বলবো ছোট মাছ খুব উপকারী, যেগুলো ছোট পুকুরের মাছ ভীষণ উপকারী, পুঁটি মৌরলা চারাপোনা এগুলো খুব চলতে পারে, ভীষণ উপকারী। চিকেন একটু আধটু চলতে পারে, খুব ভালো। কিন্তু মনে রাখবেন চিনি থেকে সাবধান, কারণ যেগুলো আপনারা চিনি বলে আমরা এখন ব্যবহার করি বা খাই সেগুলোতে প্রচুর পরিমাণ সালফার থাকে, প্রচুর সালফার থাকে। আর দ্বিতীয় কথা ক্যালোরিও থাকে। আর যেমন আমরা যেমন কোনো ইনভাইটেশন বাড়িতে কখনো যদি যেতে হয় খুব কাছের মধ্যে বা সেরম কোনো লেভেল, যে লেভেলে আমাকে যেতে হবে, বাড়ি থেকে খেয়ে যান, বাড়ি থেকে ডিনারটা করে যান, যাতে ওখানে আপনি জাস্ট একটু কিছু হাতে নিয়ে দাঁড়িয়ে থাকুন, চলে আসুন। আমি যেমন যাই জাস্ট একটু ওখানে গিয়ে একটা, আমি খুব ভালোবাসি মাটির খুঁড়িতে চা খেতে, ভীষণ ভালোবাসি আমি। তো মাটির খুঁড়িতে যদি চা হচ্ছে, চায়ের কাপটা নিয়ে আমি ওখানে ঘুরে বেড়াবো 5 মিনিট 10 মিনিট, ব্যাস এনাফ। তো নিজেকে নিজে আপডেটেড থাকতে হবে যে আমি আমার নিজের কাছে অনেস্ট, আমি আমার নিজের কাছে ঠিক, যে হ্যাঁ আমি প্রপার, আমি ডিসিপ্লিন বা ট্র্যাক থেকে আমি সরিনি। একটা ট্রেন 100-150 কিলোমিটার স্পিডে ততক্ষণ দৌড়তে পারবে যতক্ষণ সে রেল লাইনের ওপর আছে। সে ট্রেনটা যদি রেল লাইন থেকে আপনি ট্রেনটাকে নামিয়ে একটা মাঠের ওপর দাঁড় করিয়ে দেন, সে 5 মিনিট তো দৌড়তে পারবে না, বরং সে উল্টে যাবে। জানবেন যতক্ষণ আপনার শরীরে কোনো ডিজিজ আসবে না, কোনো প্রবলেম আসবে না, যতক্ষণ আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন। আর জানবেন প্রজ্ঞাপরাধ মানে, প্রজ্ঞাপরাধ হচ্ছে অসুখের অন্যতম কারণ। প্রজ্ঞাপরাধ মানে কি? প্রজ্ঞাবান ব্যক্তি কারা? যারা ত্রিকালদর্শী হন, জ্ঞানী মানুষ হন, তারা যখন কোনো অপরাধ করেন, দ্যাট ইজ কল্ড প্রজ্ঞাপরাধ। ধরুন আপনি জানেন যে আমি অ্যাসিডিটির রুগী, আমি রাস্তায় যদি রাস্তার ধারের ওই স্ন্যাক্সগুলো খাই আমার অ্যাসিডিটি হতে পারে, তা সত্ত্বেও আপনি খেলেন, তাহলে আপনার পেটের সমস্যা হলো। আপনি জানেন আপনার ইমিউন কম্প্রোমাইজড আছে, আপনার একটুতেই ঠান্ডা লাগার ধাত আছে, আপনি বৃষ্টিতে বেরিয়ে পড়লেন বা সন্ধেবেলা বাইক নিয়ে আপনি কোনো কিছু উইন্টারের পোশাক না পরে আপনি বেরিয়ে পড়েন, ঠান্ডা লাগলো আপনার, তো এগুলো হচ্ছে প্রজ্ঞাপরাধ। তো প্রজ্ঞাপরাধ হচ্ছে মতো ডায়াবেটিস পেশেন্টরাও কিন্তু জানেন যে আমার এই খাবারটা খাওয়া উচিত নয়, কিন্তু তারা সে খাবারটা খান। পরিবারের মানুষের কাছে সহানুভূতি রাখতে হবে যে আমরা বাড়িতে যে রান্নাটাই হোক না কেন আমরা ওর সামনে খাবো না, ওকে আগে খাইয়ে দেবো বা ওর পরে আমরা খাবো। যাতে একটা মানুষ যে একটা রেস্ট্রিক্টেড লাইফে চলে এসছে, যে আমি মিষ্টি খাবো না, আমি ভাতটা কম খাবো, রুটিটা কম খাবো, ডালটা কম খাবো, তো আলটিমেটলি যাতে তার একটা মেন্টাল ইম্প্যাক্ট না আসে, তার মধ্যে ফ্রাস্ট্রেশন না আসে, সেটাও দেখতে হবে। তাকে সহানুভূতির চোখে তাকে বুঝিয়ে বলতে হবে যে আমি তোমার খাবারটাই হচ্ছে তোমার 90% মেডিসিন, খাবারটা হচ্ছে তোমার 90% মেডিসিন, খাবারটা হচ্ছে সব থেকে বড় মেডিসিন, খাবারের মতো বড় মেডিসিন আর কিছু হতে পারে না। ডায়েটটা একটু প্রত্যেককে তার জন্য মেনটেন করুন। এর বাইরে যেটা বলবো, ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশনগুলোর কথা বললাম, চোখের ক্ষতি থেকে শুরু করে নার্ভের ক্ষতি, কিডনির ক্ষতি, হার্টের ক্ষতি, প্রচুর ক্ষতি হয়। তো এর বাইরে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুর্বেদিক ফার্মাকোপি অফ ইন্ডিয়াতে আমাদের আয়ুর্বেদে একটা মধুমেহ রোগ বা মেহ রোগ বলা হয়। তো এই অসুখটার কিন্তু খুব সুন্দর কয়েকটা হার্বস বলা হয়েছে, যে হার্বসগুলো কিন্তু এই ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশনগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি ডায়াবেটিক পেশেন্টদের যে মর্নিং সিকনেস, ব্লাডের সুগারের জন্য জীবনযাত্রার অনেক সমস্যা, এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং আমাদের কয়েক যুগ ধরে মেডিসিনটা খুব সাকসেসফুলি কিন্তু আমরা পেশেন্টকে দিচ্ছি, কোনো সাইড এফেক্ট ছাড়াই মেডিসিনটা ডায়াবেটিক পেশেন্টদের খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে, তাদের জীবনযাত্রাকে বেটার করতে পারছে। কিন্তু যিনি যে ওষুধ খাচ্ছেন তার ওষুধের সাথে এটা চলতে পারে। যারা কোনো ওষুধ খাচ্ছেন না কিন্তু মনে করছেন আমার ফ্যামিলি হিস্ট্রিতে রয়েছে ব্লাড সুগার এবং আমার ব্লাড সুগারটা বাড়তে পারে বা মার্জিনাল বা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভাইস করবো যে এই মেডিসিনটা নিতে পারেন, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের ফার্স্ট কন্ট্রোল। পরম্পরা আয়ুর্বেদের ফার্স্ট কন্ট্রোল 2 চামচ করে দিনে 4 বার খাবার আগে, এটা 10-15 মিনিট আগে এটা কন্টিনিউ করতে বলবো। বিস্তারিত জানবার জন্য আমাদের পেশেন্ট হেল্পলাইনে আমার যে বোনেরা রয়েছেন তাদের সাথে কথা বললে তারা আপনার বাড়ির ঠিকানায় মেডিসিন পৌঁছে দেবে। এর বাইরেও যেটা না বললে নয় সেটা হচ্ছে কৃষ্ণ আমি খুব ভালো আছি,
রুমা আমি ভালো আছি, মৌ আমি ভালো আছি। ধরুন আমার নাম্বার দিয়ে কি করবেন, আমার নাম্বার পেশেন্স হেল্পলাইনে ফোন করবেন, ওরাই কিন্তু আপনাকে সমস্ত হেল্প করবেন। আমি জানি মৌ আপনারা আমাকে সবাই মিস করেছেন, আমিও ভীষণ মিস করেছি আপনাদের সবাইকে। আজ তোমার কথাগুলো শুনে মাইন্ড ফ্রেশ হয়ে গেল দাদা ভাই। কেন রুমা? রূপা কি বলছেন? আহ, তুমি কিছু শেয়ার করবে দাদা ভাই, তাহলে খুব ভালো হয়। কি শেয়ার করবো রূপা? ডিসকাশন তো করছি। মৌমিতা অনেকদিন পর লাইভে এলাম। আরোহী তমন্না দাস বলছেন, দাদা ভাই আমার মা ডায়াবেটিসের ডায়াবেটিস ধরা পড়েছে, ফাস্টিং 128, পিপি 192। আচ্ছা, আসল টেস্টটাই তো করাওনি আরোহী। দ্যাট ইজ HbA1c, বললাম না, গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা আমরা খুব বলি যদি 60 এর নিচে রাখা যায় খুব ভালো হয়। এটা দেখলে তুমি বুঝতে হবে যে মায়ের ভবিষ্যতে ইনসুলিনের প্রয়োজন আছে কিনা, বা ওনার ডায়াবেটিসটা ওনাকে কতটা নিয়ন্ত্রণ করতে হবে, ওনাকে ডায়েট কতটা মানতে হবে, সবটাই জানা যাবে কিন্তু ওটার মাধ্যমে। বাট এই যে রিপোর্টগুলো তুমি এখন বলছো, এগুলো তো অবশ্যই মার্জিনালি হাই রয়েছে। এটাকে একটুখানি ডিসিপ্লিন লাইফস্টাইলের মাধ্যমে এটাকে কিন্তু কাকিমার নিয়ন্ত্রণে আনতে হবে। কেমন? তোমার কথা শুনে চোখে জল চলে আসছে। কেন? কি শুনে ভাবলি? কেমন আছো দাদা ভাই? হোয়াইটে খুব ব্রাইট লাগছে। থ্যাংক ইউ সোহিনী। হ্যালো নিবেদিতা, কেমন আছো? আমি খুব ভালো আছি। সুকুমার অনেক ভালোবাসা। মৌমিতা সুগারের পেশেন্ট কেন? সুগারের পেশেন্ট কেন মৌমিতা? আমি ভালো আছি নিবেদিতা। সুগারের পেশেন্ট পেশেন্ট হেল্পলাইনে বলবেন। ফাস্ট কন্ট্রোল বলে একটা মেডিসিনের নাম, ওটা কন্টিনিউ করুন। ফাস্ট কন্ট্রোল কন্টিনিউ করে কেমন থাকেন আমাকে জানান। আমার স্ক্রিনের পর্দাতে, আমার মোবাইলের পর্দায় এখন এই মোমেন্টে লিপি, মৌমিতা, প্রচুর ভালোবাসা ওদের আমি দেখতে পাচ্ছি। আমি জানি মধুমিতা প্রচুর মিস করেছেন। প্রচুর ভালোবাসা, এন্ডলেস লাভ, তাই না? আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে যে জয়েন্ট পেন বা ডায়াবেটিসের মতো সমস্যা নিয়ে তো অবশ্যই আলোচনা করলাম, কিন্তু এর বাইরে এমন অনেক সদস্য হতে পারেন পরম্পরা আয়ুর্বেদের, এমন প্রচুর সদস্য আসছেন যেই সদস্যরা কিন্তু জানেন যে আজকে তারা হয়তো প্রথম জয়েন করছেন আমাদের লাইফে। তো যারা প্রথম জয়েন করছেন আমাদের লাইফে, ফার্স্ট যারা এই লাইফে আসছেন, তারা হয়তো প্রথম, তারা জানেন না অতটা। তাদের জন্য বলে রাখি জাস্ট যে আহ, নিজেকে নিজেকে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আমার স্কিনকে, আমি আমার হেয়ারকে সব দিক থেকে বেস্ট অফ দ্য বেস্ট করব, যদি আপনি মনে করেন 365 দিন আমার স্কিনে একটা রিঙ্কেল থাকবে না, ফাইন লাইন্স থাকবে না, ডার্ক সার্কেল থাকবে না, একনে একনে কি জিনিস আমি জানবো না, 365 ডেজ আমার স্কিন থাকবে তারুণ্যে ভরা, টান টান, পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই হবে সর্বাঙ্গ সুন্দর, তাদের জন্য কিন্তু শুধুমাত্র জানবেন, শুধুমাত্র তাদের জন্য পরম্পরা স্কিন কেয়ার রেঞ্জ। স্কিন কেয়ার রেঞ্জের মধ্যে উইন্টারে আপনি কি কি ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই আমরা টাইম টু টাইম জানিয়ে দেবো। এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে পরম্পরা আয়ুর্বেদের সম্প্রীতির মেলা চলছে, মিলন উৎসব চলছে, এবং প্রত্যেকটি পরম্পরা পরিবারের সদস্যরা প্রচুর নতুন সদস্যকে আমাদের এই পেজে নিয়ে আসছেন। তাদের প্রত্যেককে সম্মান জানিয়ে আমাদের পক্ষ থেকে কিন্তু পরম্পরা আয়ুর্বেদের ম্যানেজমেন্ট টিম, পরম্পরা পরিবারের পক্ষ থেকে কিন্তু ওরা আমাকে জানিয়েছে, ওরা কিন্তু একটা শেয়ারের অপশন রেখেছে, যিনি টপ শেয়ার করবেন আমাদের লাইভটাকে তারা কিন্তু অবশ্যই 1 মান্থের স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার রেঞ্জ পেয়ে যাবেন। কেমন? কি কি পাবেন সেগুলো তারা ঠিক করবেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা দেবেন। কেমন? আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু 1 মান্থের আপনারা পাবেন। তো অলরেডি যারা যারা পেয়েছেন, দুজনের দুটো এপিসোডের নাম অ্যানাউন্সমেন্ট করেছি। আজকে সানডে, আজকে আমি অফিস আমাদের ক্লোজ আছে, মানে আমাদের এই ডিজিটাল টিম, তার জন্য আমি আজকেরটা বলবো না যে লাস্টে কি কে হয়েছেন, বাট আমি আগামীকাল যদি লাইভে আসি অবশ্যই আমি আগামীকাল জানিয়ে দেবো। সুতরাং চ্যানেলটাকে ফলো করবেন। আর কে বলতে পারে, আপনি আপনার মেসেঞ্জারে সব বন্ধুদের এই লাইভটা শেয়ার করে হয়তো 1 মাসের স্কিন কেয়ার হেয়ার কেয়ার রেঞ্জ আপনি পেয়ে পরম্পরার মানে পরম্পরার পরম সুন্দর বা পরম সুন্দরী আপনি হয়ে যেতে পারেন।
দেখুন, সৌন্দর্য আমাদের অধিকার। আমরা চাই আমরা পায়ের নখ থেকে মাথার চুল সবকিছুর দিক থেকে সুন্দর থাকবো। যারা পরম্পরাবিদের সুখের হেয়ার অয়েল ইউজ করছেন তারা জানেন সুখের হেয়ার অয়েল কি করতে পারে, হেয়ারকে কতটা ভালো রাখতে পারে। যারা এক্সেসিভ ফ্যাট নিয়ে সমস্যায় আছেন তারা জানেন লঘুতা ক্যাপসুল কি করতে পারেন, যেটা বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। যাদের হেয়ার ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, হেয়ারের গ্রোথ হচ্ছে না, তারা জানেন কেশর শক্তি ক্যাপসুল, কুন্তশ্রী শ্যাম্পু, আমাদের হেয়ার স্পা, হেয়ার ভাইটালাইজার কি করতে পারে। আমার যে ভাইদের বা দাদাদের বেয়ারের ঠিক প্রপার কন্ডেন্স ব্যাপারটা নেই, ফাঁকা অনেক, ঠিক প্রপার স্বপ্নের বেয়ারটা তারা পাচ্ছেন না, সেই ভাইদের বা সেই দাদাদের জন্য তারা জানেন যে পরম্পরা আয়ুর্বেদের আমাদের হেয়ার সেরাম, আমাদের পরম্পরা আয়ুর্বেদের হেয়ার ফার্টিলাইজার, আমাদের পরম্পরা আয়ুর্বেদের সুবর্ণকান্তি অয়েল এবং কেশর শক্তি ক্যাপসুল কন্টিনিউ করলে স্বপ্নের বেয়ারটা বাস্তবে পাওয়া যায়। এর বাইরে আর নতুন করে আলোচনার কিছু নেই। একটুকুই বলবো খালি যে লাইভটাকে শেয়ার করুন, আর তার পাশাপাশি চ্যানেলটাকে ফলো করুন, যাতে যখন তখন আমি লাইভে আসবো সন্ধ্যের পর আপনারা তার আপডেটটা পেয়ে যান। প্রত্যেককে অনেক ভালোবাসা জানাবো। আর আজকের লাইভটা আগামীকাল সন্ধে 7টায়, আগামীকাল রাত্রি 10টা অবধি টাইম আছে। ওই সময়ের মধ্যে যারা ম্যাক্সিমাম শেয়ার করবেন এবং পেশেন্ট হেল্পলাইনে তার ডিটেলসটা স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন এবং তাদের সাথে কমিউনিকেশন রেখে প্রসিডিওর মেনটেন করে তারাই 1 মান্থের মেডিসিন পেয়ে যাবেন। তাদের মধ্যে একজন যিনি সবচেয়ে হাইয়েস্ট করবেন। প্রত্যেকটা লাইভেই এই উইনারকে আমরা সম্মান জানাচ্ছি, কারণ তার হাত ধরে পরম্পরা পরিবারে আরও শয়ে শয়ে মানুষ আসছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। টেক কেয়ার, গুড বাই।